আসসালামু আলাইকুম। সুপ্রিয় রাজবাড়ী সরকারি কলেজের একাদশ বিজ্ঞান শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। কারণ আমরা জানি যে আমরা বেশ মহামারীর মধ্য দিয়ে চলছি। তোমরা সাবধানে থাকবে। আর আমরা তাহলে পড়াশোনার মধ্যে চলে আসি। কিছুদিন আগে তোমাদের অনলাইনে একটি পরীক্ষা আমরা নিয়েছি। এই পরীক্ষার মাধ্যমে তোমরা বিচার করতে পারবে যে তোমাদের অবস্থা কি। তোমরা সবসময় পড়াশোনার মধ্যে থাকবে, যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে এবং এই অনলাইন ক্লাসগুলোকে তোমরা অনুসরণ করবে যতটুকু সম্ভব। এই অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমাদের এই ফিজিক্স বা বিজ্ঞানের বা যে কোনো ধরনের পড়াশোনাকে চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা অফলাইনে না যেতে পারি। তো যাই হোক, দীর্ঘদিন পরে তোমাদের সাথে আমার দেখা। আমি আর কথা না বাড়িয়ে আমি আজকে চলে যাব আমাদের দ্বিতীয় যে পার্বিক পরীক্ষা হবে সেখানে আমাদের যে ছিল সিলেবাস। তোমাদের আজকে আমি পড়াবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতড়িৎ। আসলে আধুনিক পদার্থবিজ্ঞানে চলতড়িৎ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা বিজ্ঞানের যে আবিষ্কার যা কিছু সবই অধিকাংশই এই চলতড়িৎকে ঘিরেই আবর্তিত হচ্ছে। তা আমরা আজকে এই চলতড়িৎ সম্পর্কে আলোচনা করব এবং এই চলতড়িতের মাধ্যমে আমরা দেখব যে এই বিদ্যুৎ এই কিভাবে উৎপন্ন হচ্ছে। এবং আমরা জানি যে ইলেকট্রনের ফ্লো হলেই কি হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়। আবার এই বিদ্যুৎ উৎপন্ন হওয়ার সাথে সাথে দেখা যায় যে সেখানে তাপ উৎপন্ন হয়। এখন এই বিদ্যুৎ উৎপন্ন হওয়ার ফলে তাপের তাপের তাপ উৎপন্ন হচ্ছে এবং এই তাপ উৎপন্ন হওয়ার ফলে আমরা এই তাপ দিয়েও আমরা অনেক ধরনের কাজ করি। যেমন ধরো, বিদ্যুৎ পরিচালনা করে আমরা এই তাপকে আমরা কাজে লাগাই, যেমন বৈদ্যুতিক হিটার। তারপরে যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের তাপ উৎপন্ন করে সেই তাপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যেমন পানি গরম করতে পারি। তারপরে ইস্ত্রি, তারপরে বৈদ্যুতিক চুলার মাধ্যমে আমরা আমরা বিভিন্ন ধরনের রান্নাবান্নার কাজ সারতে পারি। এই ধরনের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আমরা কিন্তু এই তড়িৎ প্রবাহ চালিত করি, সেখান থেকে আমরা তাপ শক্তি পাই এবং এই তাপ শক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ আমরা করি। এই জন্য আমরা এই চলতড়িতের সাহায্যে যে তাপ পাবো সেই তাপ কিসের উপরে আমাদের নির্ভর করছে এবং কিভাবে আমরা তাপকে বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারি সেই সম্পর্কে আমাদের কি জানা দরকার। তা আমরা প্রথমেই যে বিদ্যুৎ পরিবাহের মধ্য দিয়ে আসলে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত হয়। আমরা জানি যে ইলেকট্রনের ফ্লো হলেই সেখানে আমরা বিদ্যুৎ পাই, ইলেকট্রনের ফ্লো না হলে আমরা কিন্তু বিদ্যুৎ পাই না। তা এই বিদ্যুৎ ইলেকট্রনের ফ্লো কে আমরা আবার পদার্থ যে ধর্মের কারণে এই বিদ্যুৎকে বাধা প্রদান করে সেটিকে হলো আমরা বলি হচ্ছে রোধ। প্রতিটা পরিবাহেরই কম বেশি রোধ রয়েছে এবং যার যত রোধ কম সেটিকে আমরা বলি যে অতি সুপরিবাহী। এবং আমরা জানি তামা, লোহা, অ্যালুমিনিয়াম এগুলো সুপরিবাহী পদার্থ। আমরা সাধারণত তামাটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে সোনাও সুপরিবাহী, সোনার দাম অনেক বেশি, সেজন্য আমরা সচরাচর সেগুলো ব্যবহার করি না। আমরা রাস্তায় যেগুলো ব্যবহার করি সেগুলো হলো অ্যালুমিনিয়াম। আর ঘরের যে ওয়ারিং করি আমরা ইলেকট্রিসিটি প্রবাহের জন্য যে তারগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে তামার তার। আমরা এই তারের বিভিন্ন ক্ষেত্রে এই যে তারের মধ্যে যে ইলেকট্রন ফ্লো করার ফলে সেখানে এক ধরনের বাধার সৃষ্টি হয়। যে বাধা যদি না থাকতো তাহলে আমাদের বিদ্যুতের ঘাটতি অনেকাংশেই কম হতো। আমরা বিদ্যুতের তেমন কোনো সমস্যা আমরা ফেস করতাম না। আমাদের যেখানে যে পরিমাণ বিদ্যুৎ আমরা অল্প খরচ করেই
অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম। কিন্তু এই বাধা দেওয়ার ফলেই আমরা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করি আসলে সেই পরিমাণ বিদ্যুৎ আমরা আসলে পাই না। বিদ্যুতের কিছু বিদ্যুৎ আগেই আমাদের কাছে আসার আগেই অপচয় হয়। এবং এই অপচয় হওয়ার কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। লোডশেডিং আমাদের সেজন্য লোডশেডিংও করতে হয়। বিভিন্ন আমাদের উৎপাদন ক্ষমতা যদি কম থাকে তাহলে আমরা লোডশেডিং করে আমরা বিভিন্নভাবে বিদ্যুতের বিভিন্ন জায়গায় বিতরণ করি। তা আমরা আমরা এই চলতরি সম্পর্কে জানবো, সাথে সাথে এই যে প্রবাহের মধ্য দিয়ে বিদ্যুৎ ইলেকট্রন প্রবাহিত করলে সেখানে যে ধর্মের কারণে বিদ্যুৎকে বাধা দেয় সেটাকে আমরা বলছি হলো রোধ। এখন রোধ কিসের উপরে নির্ভর করে? রোধ আসলে নির্ভর করে আমরা যেই পরিবাহীটি ব্যবহার করতেছি সেই পরিবাহীর দৈর্ঘ্যের উপরে। পরিবাহীর দৈর্ঘ্যের উপর রোধ নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্যের উপর। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। পরিবাহীর আমরা দেখলাম চারটি জিনিসের উপরে রোধ নির্ভর করে। এটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের উপরে, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে একটি পরিবাহী যে পরিমাণ পাশের প্রস্থ সেটাকে কাটলে তার যে এরিয়া হয় এই এরিয়াটিকে আমরা বলি হলো এ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটাকে আমরা বলি হলো বৃত্তাকার হলে পাই আর স্কয়ার। এই প্রস্থচ্ছেদের যদি ব্যাসার্ধ যদি ধরি আর, তাহলে আমরা এ হবে হলো ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা এখন ধরবো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। আর পরিবাহী যেই পরিবাহীটা ইউজ করছি সেটা কার উপর, সেটি কোন ধরনের উপাদান সেই উপাদানের উপর। যেমন আমরা বললাম তামা এক ধরনের উপাদান, মৌলিক উপাদান। তামা, এরপরে হচ্ছে লোহা, এরপরে হচ্ছে টাংস্টেন, এই বিভিন্ন ধরনের যে উপাদান আছে সেই উপাদানের উপরে আমি যেই পরিবাহী নির্ভর করব তার উপরে সেই রোধের উপরে উপাদানের উপরে কি করবে, রোধটা নির্ভর করবে। রোধ আর এখানে আমরা দেখছি রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, আবার নির্ভর করবে হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আর উপাদানের আপেক্ষিক রোধের উপরে ওই পরিবাহীর রোধ হচ্ছে নির্ভর করবে রোধের সমানুপাতিক। উপাদানের
শুধুমাত্র আমরা জানি তাপমাত্রার উপরে যে রোধ নির্ভর করে সেটা সমানুপাতিক নয়, সেটা বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোধ পরিবর্তিত হয়, যেটা আমরা এই রোধটা তাপমাত্রার উপরে সমানুপাতিকভাবে নির্ভর করে না। সেজন্যই আমরা এখন রোদের উপরে তাপমাত্রার যে প্রভাব সেই জিনিসটা হলো আমরা এখানে আলোচনা করবো, যে তাপমাত্রার উপরে কি ধরনের প্রভাবটা পড়ে। রোধের উপর তাপমাত্রার প্রভাব আমরা তাহলে বুঝতে পারলাম যে আলোচনার মধ্যে দিয়ে যে রোধ, কোন পরিবাহের রোধ কি কি বিষয়ের উপরে নির্ভর করে। একটা হলো ওই পরিবাহের দৈর্ঘ্যের উপরে, ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে, ওই পরিবাহের উপাদানের উপর, এবং ওই পরিবাহীর যে তাপমাত্রা সেই তাপমাত্রার উপরে। এবং এই তাপমাত্রাটা হচ্ছে সমানুপাতিকভাবে রোধ নির্ভর করবে না, যে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস অনুযায়ী তাপমাত্রা বাড়ালাম ঠিক একই রকম তাপমাত্রা বৃদ্ধি পাবে, মানে সমান অনুপাত হবে, সেটা সম্ভব নয়। সেজন্য আমরা দেখবো যে রোধের উপর তাপমাত্রার যে প্রভাবটা সেটা কিভাবে হয়। আমরা জানি যে তাপমাত্রা বাড়ালে রোধ বেড়ে যায়, পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে। কেন বাড়ে? তার কারণ হচ্ছে যে প্রতিটা বস্তুই স্বাভাবিকভাবে মানে কক্ষ তাপমাত্রায় তার অণুগুলো কম্পিত থাকে, এবং যে সমস্ত পদার্থগুলো মুক্ত ইলেকট্রন রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে আসলে আমরা বিদ্যুৎ প্রবাহিত করতে পারি। সেই মুক্ত ইলেকট্রন যখন চলাচল করে তখন অণুগুলোর ভিতর দিয়ে সামনের দিকে তারা অগ্রসর হয়। যখন আমরা তার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিচালিত করি তখন ইলেকট্রন সামনের দিকে অগ্রসর হয়। এই সামনের দিকে অগ্রসর হওয়ার সময় ওর যে অণুগুলো রয়েছে অণুগুলোর সাথে সংঘর্ষ প্রাপ্ত হয়। যখন সে সংঘর্ষপ্রাপ্ত হয় তখন অণুগুলো হিট ট্রান্সফার করে, ইলেকট্রনগুলো হিট ট্রান্সফার করে অণুগুলোকে দিয়ে দেয়। অণুগুলোকে দিয়ে দেওয়ার ফলে অণুগুলো আরো বেশি কম্পনে কম্পিত হতে থাকে, সেজন্য তার তাপমাত্রা বাড়ে। এবং বেশি মাত্রায় কম্পিত হওয়ার ফলে ইলেকট্রনের সাথে অণুগুলোর সংঘর্ষের প্রবাবিলিটি, অর্থাৎ মানে আগে যেই পরিমাণ সংঘর্ষ হতো এখন তার থেকে আরো বেশি সংঘর্ষ হওয়া শুরু করে। ফলে তারা নির্বিঘ্নভাবে ইলেকট্রনগুলো সামনের দিকে অগ্রসর হয় না। নির্বিঘ্নভাবে বা নিরবিচ্ছিন্নভাবে যদি সামনের দিকে ইলেকট্রনগুলো অগ্রসর না হয় তাহলে আমাদের বিদ্যুৎ বাধাপ্রাপ্ত হবে। আর বাধাপ্রাপ্ত হলে সে যেই মাত্রায় আমি ইলেকট্রনগুলো যাচ্ছিল সেই মাত্রায় ইলেকট্রনগুলো যাবে না, ফলশ্রুতিতে বিদ্যুৎ প্রবাহ কমে যাবে এবং টেম্পারেচার ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে আমরা এখন হিসাব করে দেখি যে যদি আমরা কোনো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর একক রোধের ক্ষেত্রে একক পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ রোধের পরিবর্তন ঘটে তাকে আমরা বলছি রোধের উষ্ণতার সহগ। রোধের উষ্ণতার সহগ বা তাপমাত্রার সহগ।
রোধের উষ্ণতা সহগ বা রোধের তাপমাত্রা সহগ, সেটাকে আমরা ধরি রোধের উষ্ণতা সহগকে আলফা দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে আমরা আগেই সংজ্ঞায় বলেছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোধের কোন পরিবাহীর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে রোধের যে পরিমাণ পরিবর্তন ঘটে তাকে আমরা বলি হচ্ছে ওই রোধের উষ্ণতার সহগ, ওই পরিবাহীর রোধের উষ্ণতার সহগ। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন পরিবাহীর রোধ যদি R0 হয়, তাহলে ওই তাপমাত্রায় একক রোধের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে একক পরিমাণ বৃদ্ধি করতে গেলে এটা চলে আসবে হলো নিচে। একক পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে রোধের যে পরিবর্তন ঘটে আর সেটা হয় R0, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোধ এবং এই থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই পরিবাহীর যে রোধ তার যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে ওই পরিবাহীর রোধের উষ্ণতা সহগ। তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তাহলে উপরেও পরিবর্তন ঘটবে, রোধের একক হচ্ছে আমরা জানি ওহম, নিচেও হচ্ছে ওহম, তাহলে ওহম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে যেই পরিবর্তনটা ঘটবে পার ডিগ্রি কেলভিন। তাহলে আমরা এখন যদি বলি যে টাংস্টেন তারের রোধের উষ্ণতা সহগ, টাংস্টেন তারের উষ্ণতা সহগ 4.5 × 10⁻³ পার ডিগ্রি কেলভিন। এর অর্থ কি? এটার অর্থ যদি তোমাদেরকে বলতে হয় যে এই টাংস্টেন তারের উষ্ণতা সহগ আলফা সমান 4.5 × 10⁻³ পার ডিগ্রি কেলভিন, এর অর্থটা কি? তাহলে কোন টাংস্টেন তারের রোধ যদি 1 ওহম হয়, এই 1 ওহম রোধ বিশিষ্ট টাংস্টেন তারের তাপমাত্রা পার ডিগ্রি কেলভিন 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করলে ওই তারের রোধের পরিবর্তন ঘটবে 4.5 × 10⁻³ এইটুক পরিমাণ রোধের পরিবর্তন ঘটবে। বুঝতে পারলে? তাহলে কি বললাম, টাংস্টেন তারের 1 ওহম রোধ বিশিষ্ট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ বিশিষ্ট কোন টাংস্টেন তারকে যদি আমরা নেই, তার তাপমাত্রা যদি 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করি, প্রতি ডিগ্রি কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করলে ওই টাংস্টেন তারের রোধ 4.5 × 10⁻³ পরিমাণ বৃদ্ধি পাবে। এখন এটা আমরা দেখি হলো কার ক্ষেত্রে, যদি পরিবাহী তার যদি আমরা ইউজ করি, পরিবাহীর ক্ষেত্রে আমরা সবসময় জানবো যে রোধ হবে হচ্ছে ধনাত্মক, অর্থাৎ রোধটা বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের আরেক ধরনের পদার্থ রয়েছে যেগুলো অর্ধপরিবাহী, সেটাকে ইংলিশে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর যদি আমরা ইউজ করি তখন আবার দেখি যে তাপমাত্রা বাড়ালে রোধ আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ R0 টা তখন বেশি, যত তাপমাত্রা কম থাকবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে R0 এর মানটা হবে অনেক বড়, আর তাপমাত্রা বাড়ালে তখন স্বচ্ছন্দে ইলেকট্রন ফ্লো করবে, তখন তার রোধ হয়ে যাবে কম। তার ব্যাখ্যা আমরা দিব, এই রোধটা হয়ে যাবে কম, তাহলে এইটা বেশি এটা কম, তাহলে এর চিহ্ন আছে হলো মাইনাস, তাহলে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে যেই পরিবর্তনটা ঘটবে সেই পরিবর্তনটা ঘটবে হলো ঋণাত্মক কোএফিসিয়েন্ট। তাহলে রোধের উষ্ণতা সহগ ধনাত্মক হবে, পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা সহগের পরিবর্তনটা হবে ধনাত্মক পরিবর্তন।
আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি আমি রোধের উপর তাপমাত্রার প্রভাব বিচার করি, তাহলে সেখানে রোধের উষ্ণতা সহগ হবে হলো ঋণাত্মক অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে একটা বেসিক জিনিস আমরা জানতে পারলাম যে পরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা সহগ হবে ধনাত্মক মানের, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতার সহগ হবে হলো ঋণাত্মক মানের। তাহলে তোমাদের এমসিকিউতে এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তাহলে এই বেসিকটা যদি তুমি জানো তাহলে তোমার এটা ভুল হওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা এই দেখলাম যে রোধের উপর তাপমাত্রার প্রভাব। এখন একটু আগে তোমাদেরকে আমরা আলোচনা করেছি যে কেন এই তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ কমে যায়। কারণ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কথার মধ্যেই দেখা যাচ্ছে সে পরিবাহী নয়, তার ইলেকট্রন গুলো ভ্যালেন্স ব্যান্ডের সাথে মুক্ত ইলেকট্রন গুলো থাকে না, মুক্ত ইলেকট্রনের পরিমাণ না থাকে না বললেই চলে, কিন্তু তারা ভ্যালেন্স ব্যান্ডে অবস্থান করে এবং ভ্যালেন্স ব্যান্ডের থেকে মুক্ত ব্যান্ডের যে দূরত্ব সেটা খুবই কম থাকে। এই ক্ষেত্রে যখন আমরা স্বাভাবিকভাবে থাকে তখন তার মধ্যে ইলেকট্রনের ফ্লো খুবই কম থাকে। যখন আমরা তাপমাত্রা বাড়াই তখন এই তাপমাত্রার কারণে সে এনার্জি নিয়ে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন গুলো চলে যায় এবং তখন যদি তার মধ্যে বিদ্যুতের মানে ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন ইলেকট্রন গুলো আগের তুলনায় বেড়ে যায় চলাচল। সেই জন্য আমরা বলে থাকি এবং বাস্তবে দেখা যায় যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে ইলেকট্রনের ফ্লো বেড়ে যায় এবং সে আগের তুলনায় ইলেকট্রন বেশি চলাচল করে। সেই জন্য আমরা বলতেছি যে রোধের অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়, আর পরিবাহীর ক্ষেত্রে আগের তুলনায় ইলেকট্রনের ফ্লো কমে যায় অর্থাৎ রোধ বেড়ে যায়। তাহলে আমরা এটা জানলাম চলতরিতের ক্ষেত্রে কিভাবে তাপমাত্রার উপরে রোধ নির্ভর করে। এখন আমরা চলে আসি যে এই যে তাপ উৎপন্ন হলো, এই তাপ উৎপন্ন হওয়ার ফলে এখন এই তাপটাকে আমরা কিভাবে হিসাব করব। তা এই আমরা জানি যে এই তাপ যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি কোনো প্রবাহ মাত্রা চলে বা যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সেখানে আমাদের তাপ উৎপন্ন হয়। বিজ্ঞানী জুল সর্বপ্রথম এই তাপের এর মানে সূত্র উপস্থাপন করেন যে কিভাবে মানে কি পরিমাণ তাপটা সেখানে আমরা পাবো, কত অ্যাম্পিয়ার চালিত করলে বা কি পরিমাণ প্রবাহ যদি আমরা চালিত করি এবং সেটা কত সময় ধরে বা ওই তারের রোধের পরিমাণ কেমন, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে তিনি সূত্র প্রদান করেন। সেটা আমরা জানি যে জুলের সূত্র। জুলের তিনটি সূত্র রয়েছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। এই সূত্রগুলো কিসের? জুলের তাপের ফলে তাপীয় ক্রিয়া, জুলের তাপীয় ক্রিয়া। কি হয় যে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ তৈরি হয় এবং তাপ থেকে আমরা কি পাই? তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, আবার যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এটার মধ্যে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। কাজকে আমরা তাপে পরিণত করতে পারি, আবার তাপ শক্তিকে আমরা কাজে রূপান্তর করতে পারি। যান্ত্রিক শক্তি আর কিছুই না, আসলে কাজ। এখন তিনি যে সূত্রগুলো দেন, প্রথম সূত্রটা কিসের উপর নির্ভর করে যে বিদ্যুৎ প্রবাহিত করলে কোন পরিবাহী যদি কি থাকে আর এবং টি স্থির থাকে, আর ও টি, আর হচ্ছে ওই পরিবাহীর রোধ যদি আমরা জানি আর, এবং ওই পরিবাহীতে টি সময় ব্যাপী যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে সেই ক্ষেত্রে যে উদ্ভূত যে তাপ এইচ দ্বারা হলো আমরা হিট বা তাপ কার সমানুপাতিক হবে?
ওই পরিবাহের বিরুদ্ধে যেই পরিমাণ প্রবাহ মাত্রা চলবে তার বর্গমূলের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এটাকে আমরা যদি h বাই I স্কয়ার, তাহলে h এইভাবে যদি ধরি তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমি ভিন্ন ভিন্ন উপাদানও যদি আমি ব্যবহার করি এখানে, তাহলে h1 তাহলে h1 ধরো একটা উপাদানের ক্ষেত্রে, তাহলে I1 স্কয়ার এটা কনস্ট্যান্ট। আরেকটা উপাদান যদি নেই তাহলে সেই উপাদানের ক্ষেত্রে H2 এবং তার জন্য I2 স্কয়ার। যেই সময় হোক সব সময় এদের অনুপাত সবসময় কি হবে, কনস্ট্যান্ট। তাহলে আমরা প্রথম সূত্র বুঝতে পারলাম যে তাপ উৎপন্ন হবে সে হচ্ছে ওই পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। দ্বিতীয় সূত্র, যদি কোন পরিবাহীর I প্রবাহ মাত্রা I এবং T যদি ঠিক থাকে তাহলে আমরা লিখতে পারি ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, ওই পরিবাহীতে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে ওই পরিবাহীর যে রোধ তার সমানুপাতিক। তাহলে আমরা কি বলতেছি, কোন পরিবাহীর মধ্য দিয়ে যখন আমরা বিদ্যুৎ প্রবাহিত করি সেই বিদ্যুতের মাত্রা যদি সবসময় কনস্ট্যান্ট থাকে এবং সময় যদি সবসময় নির্দিষ্ট থাকে তাহলে ওই পরিবাহীতে যে তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে কার সমানুপাতিক, ওই পরিবাহীর রোধের সমানুপাতিক। তৃতীয় সূত্র, যদি কি এটা স্থির আর হচ্ছে R এবং I স্থির, তৃতীয় সূত্র H সমানুপাতিক T। তৃতীয় সূত্র হচ্ছে যদি ওই পরিবাহীর রোধ স্থির এবং ওই পরিবাহীর বিরুদ্ধে প্রবাহ মাত্রা I যদি স্থির থাকে তাহলে ওই পরিবাহীতে যে তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে ওই পরিবাহীর ভিতর দিয়ে যে সময়ব্যাপী তাপমাত্রা, যে সময়ব্যাপী বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে সেই সময়ের সমানুপাতিক। তাহলে সবই দেখো যে এই সূত্র থেকে আমরা জানি, তাহলে আমরা এই তিনটে সূত্র যদি একত্রিত করি তাহলে H সমানুপাতিক I স্কয়ার আর T। I হলো প্রবাহ মাত্রা আর হচ্ছে ওই যে পরিবাহী আমরা ইউজ করছি সেই পরিবাহীর রোধ, আর ওই পরিবাহীর মধ্যে যে সময়ব্যাপী আমরা বিদ্যুৎ প্রবাহিত করছি তার সময় হচ্ছে T। তাহলে এই তিনটে যদি আমরা সমানুপাতিক সূত্রের সাথে একত্রিত করি তাহলে আমরা দেখব যে উদ্ভূত তাপের পরিমাণ হচ্ছে H সমানুপাতিক I স্কয়ার আর T। তাহলে আমরা এখান থেকে তিনটে সূত্রকে ভাগ করতে পারি, H সমানুপাতিক I স্কয়ার, H সমানুপাতিক R, H সমানুপাতিক T। এবং প্রতিটা সূত্র যদি আমরা বলি তাহলে এই যেটা আমরা যার সাপেক্ষে সমানুপাতিক দিব তাহলে অন্যগুলো স্থির আমাদের ধরতে হবে। এই আর দিয়েছি এখানে, এই দুটো স্থির ধরবো, এখানে R এবং I এটা স্থির ধরে আমরা বলবো যে ওই পরিবাহীর মধ্যে যে তাপ উৎপন্ন হচ্ছে তা ওই পরিবাহীতে যে সময়ব্যাপী বিদ্যুৎ প্রবাহিত হয় তার সমানুপাতিক। তাহলে এইটা খেয়াল করলে আমাদের এই সূত্রগুলো বলা কিন্তু খুব সহজ। একবার এটা জিনিসটা বুঝতে পারলে তুমি নিজের ভাষায় নিজের মতো করে বলতে পারবা। তাহলে I স্কয়ার আর T, এখন এই যে উদ্ভূত তাপ এটা হচ্ছে, এখন আমাদের এমকেএস পদ্ধতিতে I এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে কোন পরিবাহীর মধ্যে দিয়ে I অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি আমরা প্রবাহিত করি এবং ওই পরিবাহীর রোধ যদি 1 ওহম হয় এবং সময় যদি একক হয় 1 সেকেন্ড হয় তাহলে আমরা দেখব যে এই সমানুপাতিক ধ্রুবক k এর মান হবে হলো, আমরা যদি k এই সমানুপাতিক উঠে যদি k I স্কয়ার আর T লিখি তখন এই সমানুপাতিক ধ্রুবক k এর মান হবে হচ্ছে 1। 1 হলে আমরা এই সমান আমরা লিখব I স্কয়ার আর T। যেহেতু সবই এমকেএস পদ্ধতিতে এই হলো জুল, তাহলে আমাদের এখানে দেখছি
তাপের একক হচ্ছে এখানে জুল। আসলে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। এখন কিন্তু আমরা আসলে ক্যালোরি আমরা এখনো ব্যবহার করি বা বলি, কিন্তু ক্যালোরি কিন্তু এখন ব্যবহার হয় না। তারপরেও ক্যালোরির একটা ভিত্তি রয়েছে বিধায়, এর ঐতিহাসিক একটা প্রেক্ষাপট রয়েছে বিধায় আমরা ক্যালোরিকেও এখানে আলোচনায় আমরা নিয়ে আসি। এখন ক্যালোরি কি জিনিস? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলি হচ্ছে 1 ক্যালোরি। আবার বলি, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই তাপকে হলো আমরা বলি 1 ক্যালোরি। তাহলে আমরা জুলের তাপক্রিয়াও আমরা বুঝতে পারলাম। এখন তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপের হিসাব আমরা আলোচনা করতে হবে। তড়িৎ প্রবাহের দরুন আমরা জুলের সূত্র পেলাম। এখন সেই সূত্র ইউজ করব আমরা কিভাবে? তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপের হিসাব। আমরা যদি এখন একটা ব্যাটারি ইউজ করি, তড়িৎ প্রবাহিত করতে হবে। এই হচ্ছে চাবি, এই হলো ব্যাটারি, পজিটিভ নেগেটিভ, রোধ এই প্রান্ত এই প্রান্ত, আই পরিমাণ, এই যে আমাদের একটি বর্তনী, এবং এই যে এ এবং বি দুই প্রান্তের মধ্যে এই প্রান্ত থেকে বি প্রান্তে আমরা বিদ্যুৎ প্রবাহিত করব। এই তারের রোধ যদি আমরা জানি এখন আর, তাহলে এখান থেকে এখানে যেতে কিছু বিদ্যুৎ খরচ হবে এবং এখানে তাপমাত্রা উৎপন্ন হবে। তাই সেই তাপমাত্রা উৎপন্ন হলে আমরা এখানে জানি কাজ W সমান E কিউ। কিভাবে হলো? যে কিউ হলো কুলম্ব। যখন আমরা এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করছি, তাহলে এখানে চার্জকে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাচ্ছি। যদি তার বিভব হলো ভি হয়, এই শক্তি দিয়ে আমরা এই প্রান্ত থেকে বি প্রান্তে কিউ কুলম্ব চার্জ যদি আমরা নিয়ে যাই, তাহলে কাজ হবে হলো ডাব্লিউ জুল। এখন কিউ যদি 1 কুলম্ব হয়, তাহলে আমাদের ডাব্লিউ সমান হবে হলো ভি জুল। 1 কুলম্ব চার্জকে যদি আমরা এই প্রান্ত থেকে বি প্রান্তে নেই, তাহলে আমাদের কাজের পরিমাণ হবে ভি জুল। এখন W সমান আমরা যদি জানি ভি কিউ, এখন কিউটা কি? কুলম্ব। কুলম্বের সূত্র কি হবে? কুলম্বের সূত্র হচ্ছে, যদি প্রবাহ মাত্রা যে সূত্র, একক সেকেন্ডে যদি আমরা কি কিউ কুলম্ব চার্জ প্রবাহিত করি, তাহলে ওই পরিবাহের মধ্যে দিয়ে যে প্রবাহিত বিদ্যুৎ তাকে বলি হচ্ছে আমরা প্রবাহ মাত্রা। তাহলে কুলম্ব যে চার্জ, সেই চার্জকে আমরা হিসাব করি হলো প্রবাহ মাত্রার সাপেক্ষে। তাহলে কিউ সমান আমরা জানি হচ্ছে কিউ সমান আই, এটা আমাদের সংজ্ঞা থেকে আমরা জানি। তাহলে W সমান ভি আই টি। তাহলে আমরা এই পরিমাণ জুল আমাদের কাজ এখানে উৎপন্ন হলো। তাহলে আমাদের হিসাব বের হয়ে আসলে কি পরিমাণ কাজ হয়, এবং আমরা জানি যে কাজ তাপের সমানুপাতিক। W সমান H, অর্থাৎ আমরা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি বা কাজে রূপান্তরিত করতে পারি, আবার কাজকেও তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারি। তাহলে এখন H সমান আমরা VIT লিখতে পারি। আবার V সমান ভোল্টেজ IR, তাহলে I স্কয়ার RT, এটাও আমরা লিখতে পারি।
তারপরে আই সমান সমান আমরা আবার কি লিখতে পারি, ভি বাই আর। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি ভি আই সমান ভি বাই আর ইনটু টি, তাহলে হচ্ছে ভি স্কয়ার আর বাই টি। আবার লিখতে পারি ভি আই সমান পি, তাহলে এই সমান পিটি, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে একটা থেকে এই সমান ভিআইটি, অর্থাৎ হচ্ছে একটা থেকে আমরা লিখতে পারি ভিআইটি, এখান থেকে ভি বাই আর টি, এরপরে আমরা লিখতে পারি আই স্কয়ার আর টি, ভি বাই আর টি, ভিআইটি আই স্কয়ার আর টি সমান ভি বাই আর টি সমান পিটি। এই চারটে 1 2 3 4 এই চারটি সূত্র আমরা লিখতে পারি। তাহলে আজকে আমরা দেখলাম যে কতগুলো সূত্র একটা থেকে এই যান্ত্রিক শক্তিকে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে আমরা রূপান্তরিত করতে পারি। এখন এর সাথে এই যান্ত্রিক শক্তি এই W সমান JH, যে তুলনাঙ্ক যে সমান W বাই H, এটা হলো জুল, এটা হচ্ছে জুল পার ক্যালোরি। তাহলে আমরা এটা লিখতে পারি, এখান থেকে আমরা একটা মান পাই 4.2 জুল পার ক্যালোরি। তাহলে 1 ক্যালোরি সমান আমরা মেন বাক্যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, আর 1 জুল সমান 0.24 ক্যালোরি। তাহলে আমরা এখানে উদ্ভূত তাপের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের 0.24 ক্যালোরি দিয়ে আমরা করতে পারি, বা 1 ক্যালোরি সমান এই সূত্র এই মেকানিজমটা ইউজ করে আমরা মানে বিভিন্ন ধরনের জুলের হিসাব আমরা বের করে ফেলতে পারবো, যেটা আমরা জুলে নেব না ক্যালোরিতে নেব। যেভাবে আমাদের যখন যে ধরনের অঙ্ক আমাদের আসবে সেভাবে আমরা এটা এই সমস্ত অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি। এর পরের ক্লাসে আমরা রোধের সূত্র নিয়ে আজকে আলোচনা করলাম। এরপর রোধটা কি জিনিস, রোধটাকে আমরা এই যে ভি সমান আইআর এগুলো কিভাবে আসলো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে কার্শকের সূত্র নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আজকের মতো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাই।